আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য তবু তোমাকে চাই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক। বৌভাতের রাগ তোহা জামাইয়ের গোমন্ত মুখ দেখেই কাটিয়ে দিল। নির্ণয় সারাদিন স্ট্রেস নিয়ে তার উপর হৃদির চিন্তায় ক্লান্ত হয়ে গেছে, তাই এভাবে অহগরে ঘুমাচ্ছে। তোহা বেচারি এসব ভাবতেই পারে না যে তার জামাই গোপনে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। সকাল 6টায় নির্ণয় ঘুম থেকে উঠে দেখে তোহা কোরআন শরীফ পড়ছে। পরে নির্ণয় ফোন হাতে নিয়ে দেখে রিদি অনেকবার ফোন করেছিল আর একটা কল রিসিভও হয়েছে। পরে নির্ণয় কল ব্যাক করলো না, যেহেতু ফোন দিয়েছে সেহেতু বেঁচে আছে। এই ভেবেই নির্ণয় আর কল ব্যাক করেনি। এখন যত দ্রুত সম্ভব রিদিকে বলে যাওয়াই ভালো। নির্ণয়কে ঘুম থেকে জাগতে দেখে তোহা কোরআন শরীফ বন্ধ করে নির্ণয়কে জিজ্ঞেস করে, উঠেছেন আপনি? চা বা কফি কিছু খাবেন? কাল থেকে তো একদম খালি পেটে আছে। সেই সকালে 2টা রুটি খেয়েছিলেন, কিছু দিব আমি এখন? নির্ণয় বলল, না, গোসল করবো আমি। একটা টাওয়াল দিবা আর আমার জামা কাপড় বের করে দাও। তোহা বলল, আপনি বাথরুমে যান, আমি দিচ্ছি। নির্ণয় বাথরুমে গেল। তোহা কোরআন শরীফ পড়া বন্ধ করে নির্ণয়কে টাওয়াল আর জামা কাপড় দিয়ে আসলো। এরপরে সে কোরআন শরীফ পড়া শেষ করে নির্ণয়ের জন্য কফি বানাতে গেল। তোহার মা মীর জামাইয়ের জন্য স্পেশাল নাস্তা বানাচ্ছে। তোহা হেসে হেসে আম্মুকে বলল, আম্মু, কফিতে চিনি কতটুকু দেব দেখো না। তোহার আম্মু বলল, তুই যা, আমি করে দিচ্ছি। তোহা বলল, না, একা হাতে তোমার সব করা লাগবে না, তুমি আমায় বলো, আমি বানাচ্ছি। তোহার মা বলল, নির্ণয় চিনি কেমন খায় এটাই তো জানি না আমি। 1.5 চামচ চিনি দাও, এরপর যদি লাগে তাহলে চিনির কিউব নিয়ে যাও, ওই কৌটায় আছে, দেখো। তোহা বলল, আচ্ছা মা, আমি এটা ওনাকে দিয়ে সে তোমায় হেল্প করছি। তোহার মা বলল, না, ছেলেটার সাথে একটু গল্প কর, যাও, আসতে হবে না তোমায় রান্না করে, নতুন বউ এখন তুমি। তোহা বলল, পর করে দিচ্ছ আমায়? আমতা আমতা করে তোহার মা বলল, আচ্ছা মা শোনো। মাথা নিচু করে তোহা বলল, হ্যাঁ আম্মু বলো। তোহার মা বলল, না মানে নির্ণয় কি তোমায় ছুঁয়েছে? কবিতে চিনি মেশাতে মেশাতে তোহা বলল, না আম্মু, উনি আমায় ছুঁবে কেন? তোহার মা বলল, এই বোকা মেয়ে কি বলছো তুমি? কেন ছুঁবে না? তুমি তো ছুঁতে দাওনি। তোহা বলল, কি বলছো তুমি মা? আমি কেন ওনাকে ছুঁতে দেবো? উনি তো আমার স্বামী, তুমিই না বলো। তোহার মা বলল, যাও এখন নির্ণয়কে কফি দিয়ে আমার কাছে এসো, বলছি আমি তোমার সব। তোহা বলল, আচ্ছা। তোহার মা পড়ে গেল বিপাকে। এরকম একটা কিছুই উনি আশা করেননি মেয়ের থেকে। ওনার মেয়ে যে এসব কিছুই বোঝে না, কিছুই জানে না, স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কি এটাই তো তোহা জানে না। এখন মেয়েকে কিভাবে বোঝাবেন উনি? বেশ চিন্তায় পড়ে গেল তোহার মা। এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়া হয়তো ঠিক হয়নি, কিন্তু ওনারা তো চেয়েছিল শরীয়ত অনুযায়ী মেয়ের বিয়ে দেবেন, তাই দিয়েছে। এতে আফসোস থাকার কথা না। এখন মেয়েকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই তোহার মায়ের কাছে। নির্ণয় মাথা মুছছিল, তখন তোহা এসে নির্ণয়কে কফি দিল আর এক বাটিতে করে চিনির টিউব নিয়ে এসে দিল। এই যে আপনার কফি, খেয়ে নিন, একটু পরে ব্রেকফাস্ট করবেন। নির্ণয় বলল, তোহা বলল, জামা কাপড় দিন, আমি শুকোতে দিচ্ছি। নির্ণয় বলল, তোহা বলল, জামা কাপড় দিন, আমি শুকোতে দিচ্ছি। নির্ণয় বলল, না, আমিই পারবো। তোহা বলল, আচ্ছা তাহলে আর কিছু লাগবে আমাকে ডাকবেন। নির্ণয় বলল, তোহা আবার রান্নাঘরে এসে মায়ের সাথে আড্ডা দেয়। একসময় মা তোহাকে বলে, জানো মা, নির্ণয় আর তোমার সম্পর্কটা কেমন হওয়া উচিত?
উৎসুক হয়ে তোহা বলল, কেমন আম্মু? তোমার মা বলল, বন্ধুর মতো হওয়া উচিত। তুমি না বলো আমি তোমার একমাত্র বন্ধু, তেমনি নির্ণয়কে তোমার বন্ধু বানানো উচিত, যাকে তুমি সব শেয়ার করতে পারবা, সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারবা। তোহা বলল, যেমনটা তুমি আর আব্বু থাকো। তোমার মা বলল, হ্যাঁ, বাকিটা তুমি আস্তে আস্তে জেনে যাবে, শিখে যাবে। জামাই তোমায় শিখিয়ে দেবে, শুধু জামাইকে কষ্ট দিও না। বউদের কাজ কি জানো? তোহা বলল, কি? তোহার মা বলল, স্বামীর সেবা করা, ঘর সংসারের দায়িত্ব পালন করা। এখন তুমি বলতে পারো, যদি তাই হয় তাহলে আমি এত টাকা খরচ করে কেন পড়াশোনা করেছি? তোহা বলল, হ্যাঁ সেটাই, যদি আমি বাহিরে গিয়ে কাজই না করতে পারি তবে কেন এত টাকা খরচ করে পড়েছি? তোহার মা বলল, কেন পারবা না? অবশ্যই পারবা, সেটা পর্দা সহিত। তোহা বলল, এইটা আমি জানি না, তুমি আমায় শিখিয়েছো। তোহার মা বলল, হ্যাঁ, এখন শোনো আমি যা বলি। আচ্ছা, তুমি কি কখনো একসাথে হাঁটতে আর দৌড়াতে পারবা? হয়তো এর মাঝামাঝিটা তুমি করতে পারবা। দূর তো হাঁটতে পারবা, কিন্তু এতে কষ্ট তোমারই হবে। একটা সাধারণ জীবনযাপন বেরিয়ে তুমি যদি অসাধারণভাবে জীবনযাপন করতে চাও, এতে কষ্ট তোমারই হবে। তেমনি ঘর সংসার সামলে যদি তুমি বাহিরে কাজ করো, তবে তুমি নিজেই অতিষ্ঠ হয়ে যাবে। যেমন তোমার মেজু খালামণি আমেরিকা গিয়ে সারাক্ষণ অফিসে পড়ে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে তার, কিন্তু তার ছেলে অনিল কি করছে? সিগারেট, মদ, মেয়েদের সাথে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। তার সংসারে তার স্বামী থাকে না, কারণ সংসারটার সংসার নেই, টাকার খোঁটা হয়ে গেছে। তোমার আন্টি টাকা ইনকাম করে তোমার আঙ্কেলকে কথা শোনায় যে সে মাসে 1.5 লাখ টাকা আয় করে, তাই বাসায় সময় দিতে পারে। আজকে তোমার আঙ্কেল দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, তবে বলো চাকরি করে লাভটা কি হলো, যেখানে মূল্য বৃত্তটাই আজ নড়বড়ে, অথচ তোমার আঙ্কেল কিন্তু সমর্থ আছে তার পরিবার চালানোর। মেয়ের এখন বাইরে পরিচিত গড়তে গিয়ে নিজের সস্তা বানিয়ে ফেলে, আর এক্সকিউজ দেয় একজনের আয়ের সংসার চলে না। মাথা নিচু করে তো বলো, বুঝেছি মা আমি, তবে আমায় পড়াশোনা না করালেই তো হতো। তোমার মা বলল, কেন হয়? তুমি যাতে শিক্ষিত হও, তোমার ছেলে মেয়েকে শিক্ষার জন্য বাহিরে দৌড়াতে হবে না। ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করার গুরু দায়িত্ব কিন্তু মায়ের উপরই থাকে, সেটা জানো। আজকে আমিও তো আমেরিকায় সেটেল থাকতাম, তবে কেন তোমায় নিয়ে বাংলাদেশে চলে এলাম? যাতে তুমি অনিলের মতো শিক্ষা না পাও, সংস্কৃতির দোহাই না দাও। মা, নিজের ইমান ঠিক থাকলে চারপাশে এমনিতেই মধুর লাগে, আর যদি ইমান নড়বড়ে থাকে তবে মধুর বাটিতেও উচ্ছের রস খুঁজে পাই না আমরা। তুমি তোমার ছেলে মেয়েকে শিখাবা তোমার শিক্ষা। তোহা বলো, আমার চাকরি বাকরি করার ইচ্ছে নেই আমার, লাখ লাখ টাকারও লোভ নেই, শুধু ইচ্ছে শান্তিতে থাকার। ভালো হয়েছে আমি আমেরিকার কালচারে বড় হই। তোহার মা বলল, আমাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য রোজ হাসরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের গুণগান গাই বাবা। আর 10টা বাচ্চার মতো আমি না। আমার শান্তি এই কালো বোরকার হিজাবের বাইরে কর্পোরেটের রঙিন দুনিয়া আমি কখনো দেখতে চাই না। আম্মুকে জড়িয়ে ধরে কথাগুলো বলল তোহা। তোহার আম্মু হেসে বলল, পাগলি মেয়ে, ঘরে যাও, দেখো নির্ণয় কি করছে। তোহা বলল, আচ্ছা মা। তোহা গড়ে গিয়ে দেখে নির্ণয় কারোর সাথে যেন ফোনে কথা বলছে। ওনারা ঠিকঠাক পড়ে তোহার নির্ণয়ের সামনে গেল। নির্ণয় বলল, কিছু বলবে? তোহা বলল, না, মানে খাবেন না আপনি? নির্ণয় বলল, হ্যাঁ আসছি। তোহা সে ডাইনিং এ খাবার বাড়ছিল। কিছুক্ষণ পর তোহার বাবা আর নির্ণয়কে নিয়ে খেতে বসলো। নির্ণয় অনার্স শেষ করে কি করবে না করবে সেই বিষয়ে কথা হচ্ছিল। নির্ণয় বলল, আমার ইচ্ছে আছে বিদেশে যাওয়ার, বাকিটা জানি না। তোহার আব্বু বলল, বিদেশে কেন? দেশে সমস্যা কি? নির্ণয় বলল, এই দেশে অর্থনৈতিক ব্যবস্থা ভালো লাগে না, ইগোতে লাগে এখানে জব অ্যাপ্লাই করতে গেলে। তোহার আব্বু বলল, বিজনেস করবা? আমি আছি তো নাকি?
নির্ণয় বলল, ফাইনালটা দেই আগে, এরপর ভেবে দেখবো কি করা যায়। আব্বুর মতামতেরও একটা ব্যাপার আছে। তোহার আব্বু বলল, ওইটাই, খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া শেষে নির্ণয় একটু বাহিরে গেল হাঁটতে। তোহা থালা বাসনগুলো ধুয়ে নিজে খেয়ে নিল। তোহার একটা ফোন আছে, ট্রেনে ওঠার পর বাবা গিফট করেছে, কিন্তু ফোনটা শুয়েও দেখেনি তোহা। কি করবে ও ফোন দিয়ে? খেয়ে আছে ওর কথা বলার জন্য। এখন মনে হয় ফোনটা কাজে লাগবে, এজন্যই তোহা আলমারি থেকে ফোনটা বের করে চার্জ করল। এরপর মায়ের একটা সিম লাগিয়ে ফোন ওপেন করল। 2 দিন নির্ণয় একদম চুপচাপ শ্বশুর বাড়ি থাকলো। এর মাঝে তোহাকেও স্পর্শ করেনি। তোহার বেশ বিরক্ত লাগে ওর সাথে কেউ কথা না বললে, কারণ ও কথা বলতে ভালোবাসে। 2 দিন পর তোহার শ্বশুর বাড়ি চলে এলো। আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আম্মুকে ছাড়া মেয়েটা কিভাবে থাকবে? তোহার মা বারবার নির্ণয়কে বলে দিয়েছে তোহাকে দেখে রাখতে আর ওকে কষ্ট না দিতে। নির্ণয় কথা দিয়ে চলে আসে যে ও তোহার খেয়াল রাখবে। ভাবিকে পেয়ে মেহের যেন আনন্দের বাঁধ ভেঙে গেল। বাসায় এখন আর কোনো গেস্ট নেই, এই জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল তো। বিয়ের 4 দিন পার হয়ে যাওয়ার পরেও যখন নির্ণয় ওর সাথে কথা বলে না, তখন তোহা ধরে নেয় উনি বোধ হয় এমন। আমার আব্বু আম্মু তো কত কথা বলে, কিন্তু উনি কেন আমার সাথে বলেন না? সেই দিন রাতে নির্ণয় ঘুমাতে যাওয়ার আগে তোহাকে বলে, তোহা, তোমায় কিছু বলার আছে আমার। তোহা বলল, জি বলুন। নির্ণয় বলল, আমাকে কিছুদিন সময় দাও, আমি এখন তোমার স্ত্রীর অধিকার দিতে পারছি না। তুমি হয়তো অন্য কিছু মনে করতে পারো, বাট আই এম নট রেডি। তুমি ভীষণ বাচ্চা একটা মেয়ে, আমার মনে হয় তুমিও প্রস্তুত নও এই মুহূর্তে। হাত মোচড়াতে মোচড়াতে নির্ণয় বলল। অবাক হয়ে তোহা বলল, স্ত্রীর অধিকার সেটা কি, আর কিসের জন্য আপনি রেডি না? তোহার কথা শুনে নির্ণয় একটু হাসল। নির্ণয়ের হাসি দেখে তোহা বলল, কি মিষ্টি করে হাসেন আপনি, সারাক্ষণ চুপ থাকেন কি করে? মুখ প্যারালাইসিস লাগে না? নির্ণয় হেসেছে। এবার নির্ণয়ের উচ্চ সুরে হাসলো। নির্ণয় বলল, মুখ আবার প্যারালাইসিস হয় কেমনে? তোহা বলল, চুপচাপ থাকলে হয়। আচ্ছা, আপনি বললেন না তো স্ত্রীর অধিকার কি জিনিস? বুড়ো উঁচু করে নির্ণয় বলল, বুঝতে চাও? তোহা বলল, হ্যাঁ। নির্ণয় বলল, বয়স হয়নি, বয়স হলেই বুঝবা। ঘুমাবো না এখন? তোহা বলল, মেহের বলল ওর মাথায় তেল দিয়ে দিতে, দিয়ে আসি। নির্ণয় বলল, আচ্ছা যাও। তোহা ঘর থেকে বেরিয়ে গেল। তোহার কথা ভেবে নির্ণয় একা একাই হাসে। মেয়েটাকে যত বেশি বাচ্চা মনে করেছিল, ও তার থেকেও বেশি বাচ্চা। তবে এটুকু বুঝেছে নির্ণয় যে এই যুগের আল্ট্রা মডার্ন মেয়েদের মতো তোহা নয়, একদমই আলাদাও। এখানকার মেয়েরা তো 6-এ উঠেই বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখে, কিন্তু তোহা জানি না স্বামী কি। নির্ণয়ের জন্য ভালোই হয়েছে, ও নিজেকে রেডি করতে পারবে সব কিছুর জন্য। আজ 5 দিন পর সকাল 9টায় নির্ণয় রেডি হচ্ছে ভার্সিটিতে যাবে বলে। তোহা মেহেরের সাথে গল্প করছিল। নির্ণয় তোহাকে ডাকে ঘরে আসার জন্য। তোহা বলল, হ্যাঁ বলেন। নির্ণয় বলল, আমার এখানকার বইগুলো কোথায়? তোহা বলল, সেলফে রেখে দিয়েছি, লাগবে? নির্ণয় বলল, হ্যাঁ। তোহা বলল, কোনটা? নির্ণয় বলল, 4টাই লাগবে। তোহা বলল, আচ্ছা এনে দিচ্ছি। তোহা সেলফ থেকে বইগুলো এনে নির্ণয়কে দিল। নির্ণয় সুন্দর করে প্যান্ট পাট পরে বের হওয়ার জন্য ঘুরলো। তখনই তোহা বলল, এই দাঁড়ান 1 মিনিট। নির্ণয় বলল, কি? তোহার নির্ণয়ের সামনে বসে নির্ণয়ের জিন্সটা বটে দিল। তোহা বলল, শু পরেই তো যাবেন, বোটে পড়লে সমস্যা কোথায়? বাজ খুললেন না। নির্ণয় বলল, আচ্ছা। নির্ণয়ও জুতা পরে বেরিয়ে যায়। তোহা ফিয়ামানিল্লা বলে বিদায় জানায় নির্ণয়কে। ভার্সিটিতে গিয়ে নির্ণয়ের সকল 11 জন বন্ধু সবাই পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। ফরচুনেটলি সেখানে রীতিও আছে। নির্ণয়কে আসতে দেখে রীতি দাঁড়িয়ে যায়। অঙ্কুর বলে, নতুন জামাই আসছে, এতদিন পর ফোনে পড়লো আমাদের কথা। রিদিকে শুনিয়ে মিথ্যে বলল নির্ণয়। বলল, ঠিক তা না, তোহাই আমাকে আসতে দিচ্ছিল না। রাজ বলল, বাবা, এখন তোর বউ তোকে এত ভালোবাসে নির্ণয়?
নির্ণয় বলল, তোরা এখানে কেন, ক্লাসে যাবি না? রাজ বলল, হ্যাঁ যাবো। নির্ণয় বলল, চল তো। রাজ বলল, আচ্ছা চল। সবাই গেল, রিদি গেল না। রিদি পুকুর পাড়েই দাঁড়িয়ে রইল। আজকে রিদির ঠোঁট চকলেট কালারের, লিপস্টিক নেই, কেমন যেন দেখাচ্ছে ওকে। সব খেয়াল করার পরও নির্ণয় কিছুই বলল না। খানিক বাদে রিদি ক্লাসে ঢুকে তামান্নার সাথে বসে। জেনারেলি ও নির্ণয়ের সাথে বসতেই অভ্যস্ত, তবে আজ ওর সাথে আর বসতে ইচ্ছে করছে না। নির্ণয় এটাই ভাবল যে হয়তো রিদি বাস্তবতা মেনে ওকে ভোলার চেষ্টা করছে, কিন্তু আদৌ কি তাই? ক্লাস শেষ করে নির্ণয় বিকেলে বাসায় চলে আসে। এর মাঝে একবারও রিদির সাথে কথা বলেনি। বাসায় এসে দেখে তোহা হাত পুড়িয়ে বসে আছে। মেহের, আম্মু, আব্বু সবাই তোহাকে ঘিরে বসে আছে, আর তোহার হাতে মলম লাগানো। নির্ণয় বলল, কিভাবে পড়লো হাত? মেহের বলল, গরম পানি পড়ে গেছে হাতে, কত না করলাম রান্না করে যেও না, তুমি তবুও গেল আর এই কাম করো। নির্ণয় বলল, অনেকখানি পড়ে গেছে তো, ডাক্তার দেখিয়েছ? নির্ণয়ের আম্মু বলল, হ্যাঁ দেখিয়েছি। তোহা তুমি ঘুমাও এখন, হাতটা বালিশের উপর রেখে ঘুমা, যন্ত্রণা করলে নির্ণয়কে বলো, নির্ণয় দেখিয়ে ওকে। নির্ণয় বলল, আচ্ছা আম্মু। ঘর থেকে সবাই বের হওয়ার পর নির্ণয় দুমসে বকে তোহাকে, এই তোমাকে কে বলেছে রান্নাঘরে যেতে? নিজেই তো চলতে পারো না, আবার রান্নাঘরে কি? আরেকদিন শুনলে পা প্যারালাইসিস করে দেবে একদম। তোহা কেঁদে দিয়ে বলল, আপনি আমায় এভাবে বকছেন কেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? নির্ণয় বলল, আচ্ছা সরি, কেঁদো না। কি আজব মেয়ে তুমি, রান্নাঘরে যেও না তুমি আর। তোমার আম্মু আমায় বলেছে তুমি রাখতে পারো না, তবে কেন গেলে রাখতে? তোহা বলল, আম্মু এটাও বলেছে সংসারের কিছু না কিছু করাই লাগে। নির্ণয় বলল, হয়েছে চুপ, যে স্বামী বোঝে না সে সংসার বোঝে, কি আজব।